আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, বিশেষ করে অর্থনীতির শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আমরা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, তবে বেশ কয়েকদিনের ক্লাস আমরা ইনশাল্লাহ আজকে একদিনে একটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। সেটা কিভাবে? আজকের একটা ভিডিও দেখলে তোমরা ইনশাল্লাহ 90% আশা করা যায় তোমরা 3টা সিকিউ কমন পাবা। আজকের একটা ক্লাসে 3টা সিকিউ মানে 30 নাম্বার তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসবা জাস্ট একটা ভিডিওতে। তো চলো শুরু করি কিভাবে আমরা ক্লাসটা সাজিয়েছি। আমরা 3টা অধ্যায়, প্রথম পত্রের যে 3টা অধ্যায় রয়েছে, প্রথম 3টা আমরা ডে বাই ডে এভাবে দেবো, পরের 3টা দেবো, তারপর পরের 3টা, এরকম, বা পরের 2টা দেবো যদি লং বেশি হয়ে যায়। আজকে ভিডিওটা আমাদের 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, সেটা ব্যাপার না, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় 3টা অধ্যায়ের কয়েকটা সিকিউ করতে, এবং এমনভাবে সিকিউ করাবো যে একটা সিকিউর মধ্যে আমি পুরো অধ্যায় আলোচনা করব। পুরো অধ্যায়ের এর আগে বেসিক ক্লাসগুলো চলে গিয়েছে, এখন আমরা একটু সিকিউ দেখব। আশা করি তোমরা এই সিকিউ দেখলে আজকের এই ক্লাস থেকে 30টা নাম্বার পেতে পারো। তো দেখো, প্রথম অধ্যায়ের প্রথম যে সৃজনশীলটা লিখেছি, তোমরা নর্মালি এর আগে হয়তো যারা ফার্স্ট ইয়ারে আসছো তারা হয়তো বা নতুন মনে করতে পারো, বাট যারা সেকেন্ড ইয়ারে উঠছো বা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো, ফাইনাল পরীক্ষা বা সামনে সেকেন্ড ইয়ারের পরীক্ষা, তাদের কাছে কিন্তু এটা খুবই একটা কমন, একদম কমন একটা, মানে প্রথম অধ্যায় থেকে সৃজনশীল চিন্তা করা মানে এরকম। প্রথম অধ্যায় থেকে দুই টাইপের, 2টা ক্যাটাগরি সৃজনশীল হয়। একটা হলো এই ক্যাটাগরি আর একটা হলো থিওরিমূলক ক্যাটাগরি। তো থিওরিমূলক ক্যাটাগরি কোথায় থেকে আসে, কোনটা কোনটা করতে হবে সেটাও বলে দেব। আমাদের 4টা অর্থ ব্যবস্থা রয়েছে, মিশ্র, ইসলামী, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, যে 4টা ইসলামী, যে 4টা মানে অর্থনীতি ব্যবস্থা রয়েছে। জাস্ট এই 4টা যদি তুমি এই 4টার বৈশিষ্ট্যগুলো, কোনটার নিয়ম কানুনগুলো কেমন, জাস্ট একটু থিওরিগুলো পড়ে যাও, তাহলে আশা করি এখান থেকে ওই সৃজনশীলটা কমন পাবা। তো ওইটা একটু কম আসে, এই রিলেটেডটা বেশি আসে, মানে এইটা। ওকে, দেখো তাহলে ক নাম্বারে আমরা কি বলেছি। ক নাম্বারে দেওয়া আছে নির্বাচন কি। ক এবং খ নাম্বার আমি মৌখিকভাবে আলোচনা করব, এবং গ এবং ঘতে আমি মানে বোর্ডে দেখানোর চেষ্টা করব। ক নাম্বার বলেছে নির্বাচন কি। এই নির্বাচন মানে হলো আমরা যেটাকে ভোট দিয়ে সিলেক্টেড করি, আমাদের মনোনীত প্রার্থী, পছন্দের প্রার্থীকে নির্বাচন করি। বিষয়টা প্রায় ওরকমই, একটু মানে হালকা ডিফারেন্ট। সেটা হলো অর্থনীতিতে আমরা জানি আমাদের চাহিদা অসীম, কিন্তু চাহিদার তুলনায় সম্পদ সসীম, মানে সম্পদ কম, সম্পদের একটা অপ্রতুলতা রয়েছে, মানে একটা অভাব রয়েছে। তো প্রত্যেকের জীবনে অনেকগুলো অভাব থাকে। তো আমার যদি 5টা অভাব থাকে সামনে, মানে আমার যদি 5টা ডিমান্ড থাকে, কিন্তু আমার পকেটে টাকা যদি কম থাকে, যদি এরকম যে কোনো 2টা আমার অভাব সিলেক্ট করতে হবে, তাহলে আমি গুরুত্ব ভেদে যে 2টা অভাব আমার সবচেয়ে বেশি প্রয়োজন, আমি সেই 2টা অভাব আগে বেছে নেব। এই বেছে নেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় নির্বাচন। তো ক নাম্বারে তো এত বড় গল্প সাজানো যাবে না, ক নাম্বার শর্টভাবে তোমরা সুন্দর করে নিজে থেকে গুছিয়ে দিবা যে নির্বাচন হলো একটি প্রক্রিয়া যেখানে অসীম অভাব থেকে গুরুত্বর ভিত্তিতে অভাব বাছাই করে নেওয়াকে নির্বাচন বলা হয়। সুন্দরভাবে এইভাবে গুছিয়ে দিবা। খ নাম্বারটা কি? খ নাম্বারটা হলো ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য লেখো। এটা খ নাম্বারে যদি 2 নাম্বারে আসে, তাহলে পার্থক্য ব্যষ্টিকের 2টা দিবা, সামষ্টিকের 2টা দিবা, এই 2টা দিলেই 2 নাম্বার পেয়ে যাবা। আর কেউ চাইলে 3টা দিতে পারো, 3টা দিলে আরো বেটার হবে। তো আমি ব্যষ্টিক এবং সামষ্টিকের একটু পার্থক্য নিয়ে কথা বলি। ব্যষ্টিক হলো অর্থনীতির সেই শাখা যেখানে অর্থনীতির সমস্যাগুলোকে বা সমাধানগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করা হয়। এটা প্রথমে দিবা। তারপর ওই পাশে সামষ্টিকেরটা কি দিবা। সামষ্টিক হলো অর্থনীতির সেই শাখা যেখানে অর্থনীতির সমস্যা ও সমাধানগুলোকে বা অর্থনীতির বিষয়গুলোকে বিস্তৃতভাবে বা ব্যাপকভাবে আলোচনা করা হয়। তাহলে একটা চলে গেল। 2 নাম্বার দিতে পারো যে ব্যষ্টিক অর্থনীতিতে ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান নিয়ে কথা বলা হয়। ব্যক্তিগত চাহিদা, যোগান, বাজার ভারসাম্য নিয়ে কথা বলা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কি বলা হয়? একটি রাষ্ট্রীয় বা একটি সমাজের বা একটি জাতীয়ভাবে সামগ্রিক চাহিদা, যোগান নিয়ে কথা বলা হয়। সুন্দরভাবে এইভাবে পার্থক্য দিয়ে নিবা। আরও যদি কেউ পয়েন্ট নোট ডাউন করতে চাও তাহলে বইয়ের মধ্যে আছে, সুন্দর করে পড়ে নিবা।
গ নাম্বার কি বলা আছে, তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। ওকে, আমরা তাহলে গ নাম্বারটা শুরু করি। দেখো, গ নাম্বারে উৎপাদন সম্ভাবনা রেখাকে আমরা ইংরেজিতে কি বলি, পিপিসি, মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা বলে থাকি। তো এই যে এখানে যে তিনটা মিশ্রণ দেওয়া রয়েছে, মানে দুইটা দ্রব্যের তিনটা মিশ্রণ, তিনটা বিন্দু হবে দেওয়া আছে, এইটাকে ব্যবহার করে আমরা চিত্রটা অঙ্কন করব। আর একটা বিষয় মাথায় রাখবা, যেহেতু এটার মার্ক দেওয়া হয় 3, সো জাস্ট একটা চিত্র আঁকলে কিন্তু 3 আসলে পাবা না, এটাতে ভেরিয়েশন থাকে। ধরো একটা চিত্রে থাকে 1.5, আর ব্যাখ্যাটা মানে চিত্রের যে নিচে বিবরণ, তোমরা এসএসসি লেভেলে যেমন সম্পাদের অঙ্কনে বিবরণ পড়েছো, জাস্ট ওইটার বিবরণ নিচে দিয়ে দিবা, তাহলে 1.5 পেয়ে যাবা। এরকম স্যাররা কিন্তু এখানে একটা ডিফারেন্ট করে রাখে, মানে মার্কের একটা ডিস্ট্রিবিউট করে রাখে, যে যে চিত্র দেবে ব্যাখ্যা দেবে না তাকে 1.5 বা 2 দেবে, আর ব্যাখ্যা দিলে তাকে 3 দেবে। ঠিক আছে, তো আমরা দেখো তাহলে চিত্রটা অঙ্কন করি। আমরা লম্ব অক্ষ দিলাম, ভূমি অক্ষ দিলাম। ভূমি অক্ষে সাপোজ আমরা এক্স দ্রব্য নিলাম, এক্স দ্রব্য, আর লম্ব অক্ষে আমরা ওয়াই দ্রব্য নিলাম। ওকে, আর এখানে আমাদের শূন্য বিন্দু। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিশ্রণগুলো বা উৎপাদনগুলো একটা রাউন্ড ফিগারে আছে। রাউন্ড ফিগার কেমন, 0, 20, 30, এটা মানে একটা সুন্দর একটা অ্যামাউন্টে আছে। এটা 13, 12, 17, 19 এরকম অ্যামাউন্টে নেই, তো এটা আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এটা 0 যদি রাখি, সাপোজ আমরা 10, 20, 30 তিনটাতে যাব, এটা হতে পারে 10, এটা 20, আর এটা 30। ঠিক আছে, এটা 10, 20, 30। ওকে, আর এই দিকে এবার আমরা একটু দেখি। ধরো বিষয়টা এইরকম হবে, তাহলে এইখানে দিলে তোমরা এটা একটু মেজারমেন্ট করে নিবা, তাহলে দেখতে সুন্দর লাগবে চিত্রটা। কারণ উৎপাদন সম্ভাবনা রেখার কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, কেন্দ্রের দিকে উত্তল হতে হবে, মানে কেন্দ্রের দিকে এইদিকে বাঁকা হতে হবে। তো একটা ভেবে নিবা যে এইখান থেকে যদি এই 13 স্পর্শ করে তাহলে সুন্দর বাঁকা হবে। সো আমরা এই 13টা তাহলে 13টা আমরা এখানে দেব, তারপর এখানে দেব আমরা 20, আর এখানে দেব আমরা 10। এরকম করে আমরা উপরের দিকেও 3টা নিয়ে নিব। ওকে, এখন আমরা তাহলে বিন্দুগুলো এখানে আমরা স্থাপন করব। দেখেন, প্রথমে x বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি x দ্রব্য 0, তখন এটা 30। তো x বিন্দু যখন 0 তখন y দ্রব্য 30, তার মানে বিন্দুটা তাহলে এখানে। তারপরে x দ্রব্য যখন 20 তখন y দ্রব্য 20, অর্থাৎ বিন্দুটা তখন এখানে। ঠিক আছে, এই বিন্দুতে। ওকে, এরপরে আবার x দ্রব্য যখন 30 তখন y দ্রব্য 0। তো x দ্রব্য 30 মানে কি, x এর দিকে আমরা 30 ঘর যাব, আর y এর দিকে যাব না, y এর দিকে উপরের দিকে যাব না, কারণ উপরের দিকে 0, তার মানে ওইখানে। তো y এর 0 কোনটা, এইটাই। তাহলে আমরা x এর দিকে 30 ঘর আসলাম মানে এই বিন্দু, আর y এর দিকে উপরের দিকে যাব না, কারণ এটা তো 0। ওকে, আমরা এই যে 3টা ডটেড পেয়েছি, 3টা বিন্দু পেয়েছি, আমরা এই 3টা বিন্দুকে যদি একসাথে জুড়ে দেই তাহলে আমাদের হয়ে যাবে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো চিত্রটা অনেক সুন্দর হয়েছে, অর্থাৎ সবারই জাস্ট আকৃতিটা মনে রাখবা যে কেন্দ্রের দিকে এরকম একটা বাঁকানো থাকবে, না হলে কিন্তু হবে না। যদি সোজা হয়ে যায় তাহলে কিন্তু আবার চাহিদা রেখা হয়ে যাবে, ডিমান্ড কার্ভ হয়ে যাবে। সো এটা মাইন্ডে রাখবা। তাহলে এখানে চাইলে তুমি বিন্দুগুলো দিয়ে দিতে পারো A, B, C, আর এখানে এইভাবে অনেকে দিয়ে দেয় PPC। এটা চাইলে দিতে পারো, আবার না চাইলেও দেওয়ার ব্যাপার না, মানে না দিলেও কোনো সমস্যা নেই। এবার সুন্দর করে এখানে বর্ণনা দিবা, লিখবা চিত্রের বিবরণ। আমি বিবরণটা মুখে বলে নিচ্ছি, তোমরা সুন্দর করে মাথায় ক্যাচ করে নিবা। বিবরণটা এখানে লিখে দিবা, তাহলে একদম ফুল এটাতে তুমি 3-তে 3 পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি বিবরণটা মুখে বলছি। বিবরণটা কেমন ভাইয়া, বিবরণ যে চিত্র আঁকতে পারে সে বিবরণ পারবে, মানে রান্না করতে পারলে আমি যদি রান্নার বিবরণটা দিতে পারি, বিষয়টা এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে লিখব চিত্রে ভূমি অক্ষে x দ্রব্য এবং লম্ব অক্ষে y দ্রব্য নির্দেশিত। x দ্রব্য যখন 0 একক, y দ্রব্য তখন 30 একক, যা a বিন্দুতে নির্দেশিত। x দ্রব্য যখন 20 তখন y দ্রব্য 20, যা b বিন্দুতে নির্দেশিত।
এক্স ধ্রুব যখন 30, ওয়াই ধ্রুব তখন 0, যা সি বিন্দুতে নির্দেশিত। এখন এ কমা বি কমা সি যোগ করলে আমরা এ বি সি পেয়ে যাব আমাদের উদ্দৃষ্ট বা নির্ণেয় সম্ভাবনা, উৎপাদন সম্ভাবনা রেখা। জাস্ট এইটুকু যদি লিখে দিতে পারো তাহলে তুমি 3C পেয়ে যাবা। ওকে, দেখো আমরা তাহলে এখন একটু ঘ নাম্বারটাতে দেখি। ঘ নাম্বারটাতে কি বলা আছে শোনো। এইখানে যে ঘ নাম্বারটা দিছি এটা একদম ইউনিভার্সাল ট্রুথের মতো, যে প্রথম অধ্যায় থেকে যদি উৎপাদন সম্ভাবনার প্রশ্ন করে, মানে এটা 99% বললে ভুল হবে। তোমরা অলরেডি অভিজ্ঞতা নিয়ে এসেছো, যারা সেকেন্ড ইয়ারে পড়ো তাহলে জানবা যে 99 বললেও এটা ভুল হবে। এটা 100% বলা যায় যে উৎপাদন সম্ভাবনা থেকে প্রশ্ন করলে ঘ নাম্বার এটাই আসবে। আমি তোমাদের একদম ফার্স্ট থেকে বলে আসতেছি, ঘ নাম্বারে দুইটা জিনিস আসবে, একটা হলো অন্তস্থ বিন্দুর ব্যাখ্যা আর বহিস্থ বিন্দুর ব্যাখ্যা। মানে এই দুইটা বিন্দুতে উৎপাদন কতটুকু যৌক্তিকতা রয়েছে, জাস্ট এতটুকু। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, x = 10, y = 10। এটা একটা বিন্দু, মানে এটার সাথে নতুন করে যদি x = 10, y = 10 হয় তাহলে চিত্রটা কেমন হবে, উৎপাদন করা যাবে কিনা এটা বলছে। আর একটা বিন্দু হলো x = 30, y = 30। এই যে দুইটা একক দিয়েছে, মানে দুইটা বিন্দু বানাতে হবে নতুন করে আমাদের। এই চিত্রটাতে আমি মুছে দেই না, এই জন্য এই চিত্রকে ব্যবহার করে আমরা এই দুইটা নতুন বিন্দু স্থাপন করব। দেখবো যে আসলে এই দুইটা বিন্দুর অবস্থান কোথায় হয়। উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে হলে তাকে আমরা বলতে পারি অন্তস্থ বিন্দু, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে হলে বহিস্থ বিন্দু বলতে পারি, যেটা অনেকের বইয়ে অর্জনযোগ্য বিন্দু আর অর্জনযোগ্য বিন্দু থাকে। এক এক জায়গায় এক এক নাম, তুমি অন্তস্থ এবং বহিস্থ দিতে পারো। তবে কোনো বিন্দুতে উৎপাদন করা যায় না, অন্তস্থ বিন্দুতে উৎপাদন করা যায়, বাট কেন যাবে না আমরা একটু ব্যাখ্যাটা দেখবো এখন। দেখো তাহলে এটা আমরা এখন ঘ নাম্বার দিয়ে দিচ্ছি। ওই চিত্রেই ঘটা কিভাবে লিখবা ভাইয়া, তোমরা ঘ নাম্বার দিয়ে নতুন করে আবার এই গ নাম্বারের চিত্রটা অঙ্কন করবা। এই চিত্রটা আবারও নতুন করে অঙ্কন করবা। করার পরে দেখো, এটা করার পরে ওই যে নতুন দুটো বিন্দু x = 10, y = 10, x = 10 আর y = 10, এই যে নতুন যে একটা বিন্দু হলো, এই বিন্দুর নতুন একটা নাম দিবা। সাপোজ ডি বিন্দু নাম দিলাম, ডি বিন্দু। অনেকে ই এফ দিবে, ইচ্ছা তুমি যেটা দিবা ওইটাই গণনা করবা। ডি বিন্দু দিলাম। আর আরেকটা বিন্দু বলছে x = 30, y = 30, দুইটাই 30 বানাতে হবে। তো এই যে y এর 30 আর x এর 30, তাহলে এইদিকে যাবে এই যে y এর 30 আর এই যে x এর 30, এই যে। তাহলে এটা যদি ডি, এটা তাহলে আমরা ই বিন্দু দিলাম। এই যে দেখেন জাস্ট এতটুকু, ঘ নাম্বারে এই চিত্রটা শুধু এতটুকুই হবে। নতুন করে যে দুইটা বিন্দু দিতে বলেছে আমরা দুইটা বিন্দু দিলাম। প্রথমটা x10, y10, এই যে x ও 10, y ও 10, মানে ডি বিন্দু। আর পরেরটা x30, y30, এই যে x30, y30, অর্থাৎ ডি এবং ই, এই দুইটা বিন্দুর আমরা এখন ব্যাখ্যা দেব। ব্যাখ্যাটা আমি মুখে বলবো, তোমরা একটু মাথায় ক্যাচ করে নিবা কিভাবে লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে। অনেকে অনেকভাবে লেখে, বাট আমি আমার কৌশলটা বলে দিচ্ছি। লিখবা, এখানে যেহেতু যুক্তি দেখাতে বলছে যে এই দুইটা বিন্দু উৎপাদন করা যাবে কিনা, যুক্তি দেখাও। তুমি প্রথমে আগে বলবা উদ্দীপকের ডি ও ই দুটি বিন্দু, সরি আগে এইভাবে লিখবা, উদ্দীপকের x,10, y,10 এবং x,30, y,30 এই দুটি বিন্দু স্থাপন করলে চিত্রে নতুন দুটি বিন্দু পাওয়া যায়, ডি এবং ই। নিচে ডি এবং ই বিন্দুর যুক্তিগতা বা যৌক্তিকতামূলক ব্যাখ্যা দেওয়া হলো। এই প্রশ্ন এইটুকু যদি সাজাও তাহলে অনেক সুন্দর হবে, স্ট্যান্ডার্ড হবে। এখন নিচে লিখবা ডি বিন্দু যেহেতু উৎপাদন সমান্তরাল রেখার ভেতরে অবস্থিত, তাই তাকে আমরা অন্তস্থ বিন্দু বলি। ডি বিন্দুর ব্যাখ্যা দিয়ে একটা ডট মানে আন্ডারলাইন দিবা, দিয়ে লিখবা আমরা জানি উৎপাদন সমান্তরাল রেখার ভেতরের কোনো বিন্দুতে উৎপাদন করা যায়, কিন্তু সেখানে যদি উৎপাদন করে, তুমি একটু ইমাজিন করো, এটা ছিল উৎপাদন সমান্তরাল রেখা, এখানে যদি উৎপাদন করে তাহলে মানে কি, এই যে এইটুকু উৎপাদন হবে, এই যে ধরো এইটুকু উৎপাদন হবে, আর বাকি এই এত অংশগুলো কি থাকবে, পতিত থাকবে, মানে ফাঁকা থাকবে, অপূর্ণ নিয়োগ হবে। অর্থাৎ একজন কৃষক যদি এতগুলো জমি ফাঁকা রাখে তাহলে কৃষকও যেমন ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওইখানে যে উৎপাদনটা হইতো ওইটা দিয়েই তো আমাদের যোগান আসতো, এবং ওইখানে নিশ্চয়ই 2, 3 জন, 5 জন, 10 জন লোক কাজ করতো, তারা বেকার হয়ে গেল। তো সর্বোপরি আমরা বলতে পারি উৎপাদন সমান্তরাল রেখার ভেতরের কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু উৎপাদন করা যাবে না। কেন করা যাবে না?
কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং জাতীয়ভাবে আমরাও যোগানের মানে একটা ঘাটতি দেখা যাবে, পাশাপাশি বেকারত্ব সৃষ্টি হবে, এই জন্য উৎপাদন করা যাবে না। দ্যাটস ইট। এরপরে লিখবা ই বিন্দুর ব্যাখ্যা। তাহলে তুমি একটা প্যারা করলা, আবার নিচে আর একটা প্যারা করবা, দেখবে অনেক সুন্দর হবে প্রশ্নটা। সরি, এবার ই বিন্দুর ব্যাখ্যা দিবা। ই বিন্দুর ব্যাখ্যা লিখে লিখবা এই বিন্দুটি উৎপাদন সীমানা রেখার বাইরের একটি বিন্দু। দেখো এই যে উৎপাদন সীমানা রেখা এতটুকু, আর এটা হলো বাইরের বিন্দু। এখন আমার জমি বা জায়গা আছে এতটুকু, এইটুকু জায়গা আমাকে কে দেবে? এখানে উৎপাদন করলে তো ভালোই হয়, 130 হবে, ওয়াই 30 হবে, দেশের জন্য অনেক ভালো হবে, কিন্তু আসলে তো আমাদের জায়গা নাই, সম্পদ সীমিত। এই জন্য বলতে হবে আমরা জানি উৎপাদন সীমানা রেখার বাহিরের কোনো বহিস্থ কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ আমাদের চাওয়া অসীম কিন্তু সম্পদ সীমিত বা সসীম, এই জন্য ই বিন্দুতে উৎপাদন করা যাবে না। এইটুকু লেখার পরে নিচে আরো একটা ছোট প্যারা লিখবা যে উপরিউক্ত আলোচনায় বা সর্বোপরি বলা যায় উদ্দীপকের ডি এবং ই কোনো বিন্দুতেই উৎপাদনের যৌক্তিকতা নেই। জাস্ট এইটুকু যদি লিখে দাও, প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড একটা নাম্বার পেয়ে যাবে। ওকে, তাহলে প্রথম অধ্যায়টা কিন্তু শেষ। জাস্ট প্রথম অধ্যায়টার এই সৃজনশীলটা ভালো করে দেখে যাবা ভাইয়া, জাস্ট এই সৃজনশীলটা দেখে যাবা। আর যে আমি 4টা অর্থ ব্যবস্থা বলছি, 4টা অর্থ ব্যবস্থা দেখে যাবা, রিডিং করে যাবা। যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করে থাকে, এর বাইরে যদি প্রশ্ন হয় তাহলে বললো একদম 100% শিওর এর বাইরে প্রশ্ন হবে না। ওকে, আমরা তাহলে এখন অধ্যায় 2 কিন্তু প্রথম প্রথম পত্র অর্থনীতি বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অধ্যায় হলো অধ্যায় 2। মানে সবচেয়ে বেশি টপিক রয়েছে, যোগান, চাহিদা, ভারসাম্য, বাজার ভারসাম্য, দাম, স্থিতিস্থাপকতা, ঢাল, মানে ব্যাপক। এটার টপিক বলে শেষ করা যাবে না, মানে ওই একটা অধ্যায় দিয়ে সারাদিন ক্লাস নেওয়া যাবে। সো আমরা এখন ওই অধ্যায় থেকে এমন একটা সৃজনশীল বাছাই করব, ওই অধ্যায় থেকে 2টা সৃজনশীল করব, বাট এমন 2টা সিলেকশন করব যে 2টার মধ্যে আমরা চেষ্টা করব দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সবগুলো নিয়ে আসার। তো আমরা একটু দেখি তাহলে 2 নাম্বার সৃজনশীলে কি লেখা আছে। ওকে, দেখো তাহলে 2 অধ্যায়ে আমরা যে সৃজনশীলটা লিখেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তোমরা ইতিমধ্যে জানো এবং অভিজ্ঞতা অর্জন করেছো যে ভারসাম্য দাম এবং পরিমাণ থেকে, অর্থাৎ কিউডি এবং কিউএস, কোয়ান্টিটি অফ ডিমান্ড আর কোয়ান্টিটি অফ সাপ্লাই, এই সমীকরণটা প্রশ্নে দেওয়া থাকে। এটা কতবার আসে বা কতটা গুরুত্বপূর্ণ, তো আমরা এখন এটা করার চেষ্টা করব। তাহলে এটার মধ্যে দেখো আমাদের কি চলে আসতেছে, চাহিদা আমরা শিখতে পারতেছি, এর মধ্যে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ বের করা শিখতে পারতেছি, নতুন ভারসাম্য দাম ও পরিমাণ বের করা শিখতে পারতেছি। তাহলে এরপরে আমরা আরেকটা সৃজনশীল করব, সেখানে আমরা চেষ্টা করব ঢাল বোঝানোর জন্য স্থিতিস্থাপকতা বা চাহিদা রেখা কিভাবে আঁকতে হয় বা যোগান রেখা কিভাবে আঁকতে হয়, আমরা এইগুলো শেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন দেখো এখানে ক নাম্বার কি বলা আছে। ক এবং খ নাম্বার আমি মৌখিকভাবে আলোচনা করব। ক নাম্বারে বলা আছে চাহিদা কি। তো চাহিদা কি যদি ক নাম্বার আসে তাহলে ভাইয়া এটা বিস্তৃতি করার দরকার নেই, জাস্ট লিখবা কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। জাস্ট এটুকু লিখলেও হবে যদি ক নাম্বারে আসে। আর খ নাম্বারে যখন আসবে বা একটু যদি বড় করে কেউ লিখতে চাও তাহলে এইভাবে দিতে পারো যে একজন ভোক্তা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা দ্রব্য বা উপযোগ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। কেউ একটু বড় করতে চাইলে এইভাবে দিতে পারো। আচ্ছা, খ নাম্বার পরিপূরক দ্রব্য বলতে কি বোঝো? পরিপূরক দ্রব্য, তাহলে এটার সংজ্ঞা এইভাবে লিখবা যে একটি দ্রব্যের ভোগ বৃদ্ধির পাশাপাশি যদি অন্য একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি পায় তাহলে পরস্পরকে, মানে দুটি দ্রব্যের পরস্পরকে পরিপূরক একটি আরেকটি দ্রব্যের পরিপূরক দ্রব্য বলা হয়। নিচে উদাহরণ হিসেবে দিতে পারো, যেমন গাড়ির যদি চাহিদা বেড়ে যায়, মানে গাড়ি কিনলে তোমার কি কিনতে হবে? পেট্রোল কিনতে হবে। তো গাড়ির দাম বৃদ্ধি পেলে বা যোগান বৃদ্ধি মানে উপযোগ বৃদ্ধি পেলে অটোমেটিকলি পেট্রোলের দাম বেড়ে যাবে। তোমার খাতা কিনলে কলম কিনতে হবে, ফোন কিনলে চার্জার কিনতে হবে,
চা কিনলে চিনি কিনতে হবে, এই যে একটা ছাড়া অন্য একটি দ্রব্য ব্যবহার করা যায় না, এই দুটিকে একটি আরেকটির পরিপূরক দ্রব্য হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, এবার দেখো গ নাম্বারে কি বলছে, তথ্যের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। তথ্যের আলোকে এখানে তথ্য দেওয়া আছে দুইটা, কিউডি একটা সমীকরণ আর কিউএস একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ এখন বের করব। ওকে, দেখো তোমরা অনেকেই জানো এগুলো খুবই ইজি, বাট তারপরও আমি একটু নতুন করে ফ্ল্যাশব্যাকে আলোচনা করতেছি, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। অনেকের সামনে হয়তো ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, কারো যারা এই কোর্সের রয়েছে তোমরা, তোমাদের রয়েছে ইয়ার ফাইনাল পরীক্ষা, আবার এই কোর্সের মধ্যেও এক দুজন আছে যারা 25 পরীক্ষার্থী, তাদের সামনে ফাইনাল পরীক্ষা রয়েছে। তো সব মিলায় একটু নতুন করে আবার এগুলো একটু আলোচনা করা হচ্ছে। দেখো তাহলে আমরা এখন গ নাম্বারটা শুরু করি। কুকুরের বাচ্চা। আচ্ছা দেখো, তাহলে আমরা গ নাম্বারটা শুরু করতে যাচ্ছি। তথ্যের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। আমরা লিখি যে দেওয়া আছে কি, দেওয়া আছে কিউডি ইকুয়াল 20 মাইনাস পি আর কিউএস ইকুয়াল -4 প্লাস 3p, এটা দেওয়া আছে। তো আমরা জানি যে ভারসাম্যের একটা শর্ত রয়েছে, কিউডি ইকুয়াল কিউএস হয়। কেন কিউডি ইকুয়াল কিউএস হয় এটা আমি তোমাদের বেসিক ক্লাসে এর আগে বলেছিলাম। যে কেন কিউডি ইকুয়াল কিউএস হয়, কারণ ক্রেতা এবং বিক্রেতা যদি ইকুয়াল না হয়, ভারসাম্য একটা দামে না আসে, তাহলে কিন্তু ওই বিষয়টা বিক্রি হয় না। তো আমি একটা নিউ মার্কেটের উদাহরণ দিয়ে তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম, সো এটা এখন আমি আর বোঝাতে চাচ্ছি না। আমরা সরাসরি লিখবো যে ভারসাম্যের শর্ত মতে কিউডি ইকুয়াল কিউএস। ভারসাম্যের শর্ত মতে কিউডি ইকুয়াল কিউএস আমরা লিখলাম। তো কিউডির মান বসিয়ে দিচ্ছি আমরা বা দিয়ে, 20 মাইনাস পি ইকুয়াল -4 প্লাস 3p। তো এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, আমরা যেহেতু পি এর মান আগে বের করব, পি হলো এখানে আমাদের স্বাধীন চলক, তো আমরা এই এটা 3p হবে, তো আমরা পিটা আগে রাখবো, এই মাইনাস পি এখানে রাখবো, এই পাশ থেকে 3p কে নিয়ে আসবো, তো এই পাশে প্লাস এই পাশে মাইনাস হয়ে গেল 3p, এই পাশে -4 ছিল, আর এই 20 এই পাশে প্লাস এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন মাইনাস 4p পাচ্ছি, এখানে মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন মাইনাস 24 পাচ্ছি। এখান থেকে উভয় পাশ থেকে আমরা মাইনাস ক্রস করতে পারি, আর এখানে আমরা পি রেখে দেব, 4 এই পাশে ইনটু এই পাশে গিয়ে ভাগ হবে। 24 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 6 24, তাহলে আমরা পি এর মান অর্থাৎ প্রাইস আমরা 6 একক পেলাম। ঠিক আছে, ওকে দেখো তাহলে আমাদের পি এর মানে প্রাইস যেটা, এটা বের হলো কত, 6 একক। এখন আমরা কি করব, এই পি এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। কেউ চাইলে কিউডি সমীকরণে বসাতে পারো, কেউ চাইলে কিউএস সমীকরণে বসাতে পারো। আচ্ছা, তাহলে আমরা লিখি যে পি, তাহলে আমাদের 6 বের হলো, আমরা লিখবো তাহলে পি এর মান সাপোজ কিউডি সমীকরণে লিখলাম, কিউডি সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, একটু ভাষাটা সুন্দর করে লিখলাম, বসিয়ে পাই। ওকে, তো কিউডি কি ছিল, কিউডি ছিল 20 মাইনাস পি ছিল। তো 20 মাইনাস পি আমাদের বের হয়েছে কত, 6, তাহলে এখানে আমরা 14 পাচ্ছি। তাহলে কিউডি দ্বারা আমরা কি বুঝি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, মানে চাহিদার পরিমাণ। তাহলে ওইটা আমরা দাম বের করেছিলাম 6 একক, আর পরিমাণ বের হলো 14 একক। জাস্ট এইটাই হলো তোমার গ নাম্বারটা ছিল। সুন্দর করে নিচে লিখে দিবা যে চাহিদার মানে এখানে ভারসাম্য দাম পি ইকুয়াল এত আর ভারসাম্য পরিমাণ এত। আচ্ছা, এবার দেখো ঘ নাম্বারটা কি বলছে। সরকার দাম যদি 4 টাকা নির্ধারণ করে, তাহলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে। ওকে, তাহলে আমাদের দাম বের হয়েছে কত, গ নাম্বারে ভাইয়া দাম বের হয়েছে আমাদের 6 একক। আমরা আগে ওইটা লিখে দেবো একবার, যখন 6 একক মানে দাম যখন 6 টাকা হয় বা 6 একক হয়,
তখন চাহিদার পরিমাণ থাকে 14। তাহলে 6 এবং 14 এটা একটা ভারসাম্য। এখন আমরা নতুন একটা ভারসাম্য বের করব, সেটা প্রাইস থাকবে কত 4। এই 4 দিলে আমরা দেখব যে কিউডি সমীকরণে কি পরিবর্তন হয় এবং কিউএস সমীকরণে কি পরিবর্তন হয়। খুবই সিম্পল এটা, তোমরা অনেকেই পারো, তারপর আমি দেখাচ্ছি। দেখো ঘ নাম্বার, তাহলে আমরা লিখব যে এখানে একটু উপরে লিখে দিবে, আমি তো লিখতে যাচ্ছি না, তোমরা লিখবা যে গ হতে পাই ভারসাম্য দাম ও পরিমাণ পি সমান 6 এবং কিউডি সমান 14 একক। এটা তোমরা গ থেকে পাও, এটা লিখে দিবা। এবার নতুন ঘতে আমরা লিখব যে কিউডি ইকুয়াল 20 মাইনাস পি। তাহলে এখানে 20 লিখবো আমরা, আর পি লিখবো আমরা 4। এখানে সাইড নোট লিখতে পারো পি ইকুয়াল 4 নতুন দাম, এইভাবে লিখে দিতে পারো, বেটার হয়। তাহলে 4 হলে আমরা এখানে পাচ্ছি কত 16। তাহলে কিউডিতে অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড আমরা পেলাম 16। এবার আমরা একটু দেখবো কিউএস কত পাচ্ছি। কিউএস পাবো হলো -4 প্লাস 3p, 3 ইন্টু পি মানে হলো 4, -4 প্লাস 3 4 12, 12 থেকে 4 বিয়োগ করলে হবে 8। তাহলে কিউএস এটা পেলাম আমরা এত একক, এইটা পেলাম আমরা 8 একক। ওকে, জাস্ট এইটুকু ম্যাথমেটিক্যাল ভাবে বের করবা, এরপরে তুমি একটু থিওরি সুন্দর করে ব্যাখ্যা করবা। কিভাবে ব্যাখ্যা করবা আমি একটু বলে দিচ্ছি। ব্যাখ্যাটা হবে এইভাবে যে উদ্দীপকের তথ্যের আলোকে কিউডি এবং কিউএস যখন এটা ছিল তখন আমাদের ভারসাম্য দাম ছিল 6 একক এবং ভারসাম্য পরিমাণ ছিল 14 একক। সরকার যদি দাম 4 একক করে দেয়, মানে দাম যদি কমে আসে, তাহলে দাম যদি আমাদের কমে আসে তাহলে আমরা জানি কি দামের সাথে চাহিদার সম্পর্ক কি। তখন দেখো, তখন দাম ছিল 6 একক, চাহিদার পরিমাণ ছিল 14 একক। এখন দাম কমিয়ে দিল, সরকার 4 একক বললো, মানে 6 টাকার কাছে 4 টাকা নিতে বলতেছে। তাহলে দাম কমে আসলে আমরা জানি কি চাহিদা বৃদ্ধি পাবে। দেখো চাহিদা বৃদ্ধি পেয়েছে, 14 একক ছিল সেখান থেকে 16 একক হয়ে গেছে, আর এই যে যোগান হয়েছে 8 একক। তো এই কথাটাই সুন্দর করে একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। এটা গেল আমাদের ঘ নাম্বার। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের যে বাকি টপিকগুলো রয়েছে, স্থিতিস্থাপকতা, ঢাল বা চাহিদা রেখা, উপযোগ রয়েছে, এখান থেকে আমরা আরো 1-2টা সৃজনশীল এখন করার চেষ্টা করব। যদি একটার মধ্যে সবগুলো টপিক মেকআপ করতে পারি তাহলে একটা করাবো, আর না করাতে পারলে আরো 2টা করাবো, সমস্যা নেই। কিন্তু কথা হলো পুরো সবগুলো টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা এর পরেরটাতে লিখি। দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ে 2 নং সৃজনশীলে কি বলা আছে। 2 নং সৃজনশীলে আমরা দেখানোর চেষ্টা করেছি উপযোগ এবং ঢাল রিলেটেড যতগুলো প্রশ্ন, উপযোগ এবং ঢাল রিলেটেড। এই টপিকটা মানে এই সৃজনশীলটা পড়লে আমাদের বইয়ের মধ্যে যে উপযোগ এবং ঢাল রয়েছে সেটা আমাদের আশা করি কমপ্লিট হয়ে যাবে। দেখো ক নম্বরে কি বলেছে, ক নম্বরে বলা আছে উপযোগ কি, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ইউটিলিটি বলি। তোমরা ক নাম্বারটা এইভাবে লিখবা, যেহেতু ক নাম্বারে খুব ছোটভাবে লিখলে হবে। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। একদম শর্টভাবে এটুকু লিখে দিলেও হবে। কোনো দ্রব্যের মধ্য থাকা বা কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। খ নাম্বারে রেখার ঢাল বলতে কি বোঝো। রেখার ঢাল এটাও আসে আমাদের অনেক সময় গ এবং ঘ নাম্বারেও রেখার ঢাল বের করতে বলে, বাট আমি এখানে খ নাম্বার দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, না হলে দেখা যাবে আমাদের সৃজনশীল আরো বেড়ে যাবে। এরপরে তো রেখার ঢাল আমরা একটু বলি। রেখার ঢাল হলো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে নির্ভরশীল বা অধীন চলকের যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হয় রেখার ঢাল। এটা হলো সংজ্ঞা। এখন আমি একটু একটা ছোট চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। আবারও বলি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে নির্ভরশীল বা অধীন চলকের যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। তাহলে আমরা ঢালের সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আমরা দেখো ঢাল সমান আমরা লিখতে পারি, ঢালকে আমরা ইংরেজিতে স্লোপ বলি। সো এখানে ব্র্যাকেটে এস লিখতে পারো। ঢাল সমান আমরা লিখতে পারি যে অধীন চলকের পরিবর্তনের ফলে স্বাধীন চলকের, অর্থাৎ উপরে আমরা ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স লিখতে পারি। তুই যদি এখানে ওয়াই কে, এখন অনেকে আবার লেখে এই সূত্রটা যদি এইভাবে লিখে তাহলে কি হবে। এখন কথা হলো
ওইখানে কোনটা তুমি স্বাধীন ধরবা আর কোনটা অধীন ধরবা এটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এটা চলে গেল। এখন এটা থেকে আসলে কিভাবে মূলত প্রশ্ন করতে হয়, মানে করে অনেক সময়। একটা চাহিদা রেখা থাকে, ধরো এখানে আমি দেখাচ্ছি, ধরো একটা চাহিদা রেখা থাকে, ধরো এটাতে 5, এটা 10, এটা 5, এটা 10, ডি ডি ড্যাশ এক্স ওয়াই। ধরো এরকম একটা চাহিদা রেখা থাকলো। এই চাহিদা রেখার দুইটা বিন্দু এ আর বি বিন্দু। যদি বলা হয় এ বিন্দুর ঢাল নির্ণয় করো বা বি বিন্দুর ঢাল নির্ণয় করো, তাহলে কিভাবে বের করবা? এ বিন্দুতে দেখো ওয়াই এর মান কত 10, এ বিন্দুতে এক্স এর মান কত 5, তাহলে 5 আর 10, তাহলে এ বিন্দুতে x সমান 5 আর y সমান 10। এখন এখান থেকে আমাদের ডেল x আর ডেল y বের করতে হবে। ডেল x আর ডেল y কিভাবে বের করতে হয় আমি একটু বুঝিয়ে বলি। ডেল শব্দ দ্বারা আমরা পরিবর্তন বুঝি, ডেল শব্দ দ্বারা আমরা পরিবর্তন বুঝি, অর্থাৎ ওই স্বাধীন চলকের যে পরিবর্তনটা হয়েছে, মানে কম থেকে বেশি গিয়েছে নাকি বেশি থেকে কমে এসেছে, এই পরিবর্তনটা। আর অধীন চলকের যে পরিবর্তনটা, কম থেকে বেশি গিয়েছে না বেশি থেকে কম এসেছে, এই দুইটার পরিবর্তন, অর্থাৎ দুইটা থেকে মাইনাস করে আমরা যদি এই ডিভাইডেড অনুপাত হিসেবে দিতে পারি, তাহলে সেটাই আমাদের ঢাল বের হয়ে আসবে। ঢালের অ্যান্সারগুলো অনেক সময় পয়েন্ট আকার আসে, 1.5, অনেক সময় 1 আসে, এরকম ভাবে আসে। ওকে, তো এটাতে খ ছিল, তোমাদের খ কিন্তু এত বড় ব্যাখ্যা করতে হবে না। খতে জাস্ট আমি যেটা বললাম ওইটা লিখে দিলেই হবে, যে ঢাল বলতে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক বা নির্ভরশীল চলকের যে আংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হয় ঢাল। আর নিচে ঢালের সূত্রটা জাস্ট লিখে দিলেই তুমি এখানে 2 নাম্বার পেয়ে যাবে। ওকে, এবার গ নাম্বার দেখো। গ নাম্বারে কি বলা আছে? গ নাম্বারে বলা আছে যে তথ্যের আলোকে টি ইউ রেখা অঙ্কন করো। তো টি ইউ দ্বারা আমরা কি বুঝি? দেখো মোট উপযোগ এখানে দেওয়া গেছে। টি ইউ দ্বারা আমরা মোট উপযোগকেই বুঝি, টোটাল ইউটিলিটি। এখানে এই প্রশ্নটা এটা না হয়ে অনেক রকম ভাবে হতে পারে। এই প্রশ্নটা এরকম ভাবে হতে পারে, উদ্দীপকের আলোকে টি ইউ ও এ ইউ রেখা অঙ্কন করো, এটা হতে পারে। শুধু এ ইউ রেখা অঙ্কন করো, এটা হতে পারে। উদ্দীপকের আলোকে এম ইউ রেখা অঙ্কন করো, এটা হতে পারে। তো আমি এখন তিনটা একটু দেখা দেবো, এ ইউ, টি ইউ, এম ইউ কিভাবে বের করতে হয়। তো এম ইউ না দেখালেও চলবে, কারণ আমাদের ঘ নাম্বারটাতে অটোমেটিকলি এম ইউ বের করতে হবে। সো আমি এখন টি ইউটা দেখায় দিচ্ছি। তো টি ইউ কিভাবে বের করতে হয় তোমরা অনেকেই জানো, তারপর আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স ওয়াই, আমরা ভূমি অক্ষে আমরা দ্রব্যের একক নেব। এখানে আমরা লিখবো যে দ্রব্যের একক, দ্রব্যের একক, এটা আমরা ভূমি অক্ষে লিখলাম। আর লম্ব অক্ষে লিখবো মোট উপযোগ, মোট উপযোগ, ব্র্যাকেটে টি ইউ লিখে দিবা, আরো বেটার হবে। ওকে, তাহলে আমরা একটু ওই পয়েন্টগুলো লিখে ফেলি। তাহলে নিচে হলো 5টা ঘর দেবো আমরা, হ্যাঁ, 1 2 3 4 and 5। মানগুলো এমন ভাবে নেওয়ার চেষ্টা করবা যে মানে দেখে যেন বোঝা যায় যে মানগুলো কাছাকাছি, মানে সমান সমান আছে। এবার লম্ব অক্ষে আমরা ওইগুলো নিয়ে ফেলি। তো 15 থেকে 30 আমরা 10 20 করে নেব, তাতেই হয়ে যাবে। 5 10 করে নেব, বেটার হবে, যেহেতু মাঝখানে 25 আছে। আমরা 5 নিলাম, 10 15 20 25 30। ওকে, দেখো আমরা 5 10 15 20 করে নিলাম, কারণ ওই যে মাঝখানে যেহেতু 15 আছে, 25 আছে, 30 আছে, কাজে দেবে ভালো। তো দেখো যখন দ্রব্যের একক 1 ছিল তখন এটা 15 একক, যখন 1 তখন এটা 15 একক। এই যে এই বিন্দুটা এখানে, যখন 2 তখন 25 একক, অর্থাৎ এইখানে এই বিন্দুটা, এই বিন্দুটা। যখন 3 তখন 32, 3 এর সময় 32। আচ্ছা, এটা যদি 30 হয় তাহলে ধরো 32 এখানে হবে। তো 3 এর সময় হলো 32। ওকে, 4 এর সময় কত? যখন 4 দ্রব্যের একক তখনও 32। ওকে, তার মানে এইটাই জাস্ট একটু বৃদ্ধি দিয়ে এই পাশে এটা হয়ে গেল। এরপরে যখন 5 একক তখন 30, যখন দ্রব্যের একক 5 তখন উপর দিকে যাবো 30, মানে এই যে নিচের ঘরটা 30, এটাতে আমরা 5 নিলাম।
এই যে 5টা আমরা বিন্দু পেয়েছি, জাস্ট এই 5টা বিন্দুকে এরকম ড্র করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে টিইউ রেখা। আমরা একটু ড্র করি। এই এখানে সুন্দর করে টিইউ দিয়ে দিবা। চিত্রটা মাইন্ডে রাখবা, সবসময় চিত্রটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে আবার নিম্নগামী হয়, এরকম হয়। এইখানে একটু বাঁকা করে দেখিয়ে দিবা, আসবে এই পর্যন্ত, বাট এখানে একটু বাঁকা করে দেখিয়ে দিবা, এতে চিত্রটা দেখতে অনেক মানে দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, তো এটা গেল আমাদের টিইউ রেখা। এখন এখানে শুধু তো বলছে টিইউ রেখা আঁকো, তার মানে কি শুধু আঁকবো না, যেহেতু এটা আঁকলে খুবই কম টাইম লাগে এবং খুবই ছোট দেখা যাচ্ছে, এটা আমরা সুন্দর করে নিচে বিবরণটা লিখে দেবো, তাহলে একদম ফুলফিল নাম্বার পেয়ে যাবা। হয়তো চিত্র আঁকলে শুধু তুমি 3-তে 2 পেয়ে যাবা, আর বিবরণ দিলে একদম 3-তে 3 পেয়ে যাবা। বিবরণটা কি হবে আমি একটু মুখে বলে দিচ্ছি। এখানে লিখবা চিত্রের বিবরণ, লিখবা ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে টিইউ রেখা বা মোট উপযোগ নির্দেশিত। যখন দ্রব্যের একক 1 একক তখন মোট উপযোগ 15 একক, যখন 2 একক দ্রব্যের একক তখন মোট উপযোগ 25 একক। এইভাবে দিবা। দেওয়ার পরে শেষেরটা লিখবা যখন দ্রব্যের একক 5 একক তখন মোট উপযোগ 30 একক। তারপরে দেওয়ার পরে এখন এখানে কিছু বিন্দু দিতে পারো, এটা আরো বেটার হয়। এবার লিখবা এ বি সি ডি যোগ করি, যেটি হবে আমাদের নির্ণেয় বা উদ্দিষ্ট টিইউ রেখা। হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন ঘ নাম্বারটাতে কি বলছে। আর একটা কথা বলি, গ নাম্বার এটা থেকে আরো কিছু মানে ক্যাটাগরি ওয়াইজ করা হয়। কেমন প্রশ্ন? অনেক সময় বলে একই চিত্রে টিইউ ও এমইউ প্রকাশ করো, বা টিইউ ও এমইউ এর মধ্যে সম্পর্ক প্রকাশ করো। অনেকে বোঝে না, যখন এটা বলে যে টিইউ উদ্দীপকের আলোকে টিইউ ও এমইউ এর মধ্যে সম্পর্ক প্রকাশ করো, তখন তোমরা ভাবো যে কিসের সম্পর্ক, এদের মধ্যে কিসের সম্পর্ক। তো তখন কোনো কিছু চিন্তা বাদ দিয়ে ডিরেক্টলি চিত্র অঙ্কন করবা। একটা চিত্রের মধ্যে আগে টিইউ আঁকবা, এখন এই চিত্রের মধ্যেই এই সূচিটাতে আগে এমইউ বের করে ফেলবা, তারপরে এমইউ আঁকবা। এমইউ কিন্তু সবসময় হাতের বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, এমইউ আঁকবা, তাই হয়ে গেল। এইটাই সম্পর্ক, যে আসলে কোনটা কার উপর দিয়ে যায় নাকি নিচ দিয়ে যায় নাকি কোনটা সমান্তরাল নাকি সমান নাকি ছোট বড়, জাস্ট এইটাই বুঝাইতে বলে অনেক সময়। তো যদি ওরকম আসে তাহলে এখানে আমরা এমইউ রেখাটা অঙ্কন করে দেব, বাট এখানে যেহেতু চাই না আমরা দিলাম না। এখন দেখো নেক্সট ঘ নাম্বার কি বলা আছে। ঘ নাম্বারে বলা আছে হলো উদ্দীপকে কোন ধরনের প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। তাহলে এইটার অ্যান্সারের জন্য আমাদের কি করতে হবে, আগে প্রান্তিক উপযোগ বিধি মানে উপযোগ বিধি কোনটা নির্দেশ করে। প্রান্তিক উপযোগ বিধি 2 প্রকার রয়েছে, একটা 3 প্রকার রয়েছে, একটা ক্রমবর্ধমান, একটা ক্রমহ্রাসমান, একটা সমানুপাতিক। অর্থাৎ আমাদের এখান থেকে প্রান্তিক উপযোগ বের করতে হবে, এমইউ যেটাকে বলি এমইউ বের করতে হবে। যদি এমইউ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা বলবো ক্রমবর্ধমান উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদন বিধি। যদি ক্রমহ্রাস হয় মানে আস্তে আস্তে কমে যায় তাহলে বলবো ক্রমহ্রাসমান। আর সমানুপাতিক ভাবে যদি বৃদ্ধি পায় বা মানে সমান সমান থাকে তাহলে সেটাকে সমানুপাতিক বলবো। তো এটার জন্য আমাদের আগে এই সূচিটা আগে ড্র করতে হবে। তাহলে আমরা লিখি ঘ নাম্বার লিখে আমরা এই সূচিটা আগে সেম ভাবে এখানে করব। এই সূচিটা আমরা আগে করব, এখানে 3টা আমরা এখন কলাম দেব। এখানে দ্রব্যের একক এটা লিখবা, এখানে টিইউ লিখবা, এখানে এমইউ লিখবা। এই এমইউ মানে কিন্তু প্রান্তিক উৎপাদন, ঠিক আছে, মার্জিনাল ইউটিলিটি। আমরা এটা বের না করলে কিন্তু বুঝতে পারবো না, এটাও বের করতে হবে, পাশাপাশি চিত্রেও দিবা এবং সর্বশেষে জাস্ট এটা লিখে দিবা। এখন বলবে যে ভাই আপনি একটু বেশি পর্দানি করতেছেন। বেশি পর্দানি বলতে কি, এখানে কিন্তু উৎপাদন শুধু বিধি নির্দেশ করতে বলছে, চিত্র আঁকবা কি আঁকবা না এটা কিন্তু বলে না। কিন্তু ওই সাইকোলজিটা বুঝতে হবে যে এখানে চিত্র দিলে তুমি তোমার খাতাটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে চিত্র দেবে না, শুধু সূচি দেবে আর ওই ব্যাখ্যা দেবে। কিন্তু আমি বলবো না, তুমি সূচি দিবা, চিত্র দিবা, তারপর ব্যাখ্যা দিবা, তাহলে 10টা খাতার থেকে তোমার খাতাটা এক্সেপশনাল হবে, নাম্বারও ভালো পাবা। ওকে, তাহলে দেখো আমরা এটা লিখে ফেলি। 1 2 3 4 5 14 25 32 আর এটা শুধু 30 এটা। ওকে, এখন দেখো এমইউ কিভাবে বের করতে হয়, ম্যাক্সিমাম ছেলেমেয়ে জানো, তারপরও দেখাচ্ছি। প্রথমটা যা আছে তাই হয়,
15। ও আচ্ছা, এখন এমিওর কিন্তু একটা সূত্র আছে, অনেকে চাইলে বেশি পর্দানি করে সূত্র দিয়েও বের করতে পারো, সূত্র দিয়েও একই হবে। সূত্র হলো ডেল টি ইউ ডিভাইডেড ডেল কিউ, অর্থাৎ মোট পরিবর্তন যেটা হয়, যেমন 25 থেকে 15 বিয়োগ করতে হবে 10, ওই 10কে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, ওই 10কে 1 দিয়ে ভাগ করলে 10ই হবে। তো ডিরেক্টলি কি করা যায়, আমরা 25 থেকে 15 আমরা সরাসরি বিয়োগ করে 10 লিখতে পারি, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা 7 লিখতে পারি, এটা থেকে এটা বিয়োগ করে 0 লিখতে পারি, এটা থেকে এটা বিয়োগ করে -2 লিখতে পারি। তো এইভাবে সরাসরিও করা যায়, কেউ চাইলে একটু এক্সট্রা পর্দানি করে এই সূত্র দিয়েও লিখতে পারো, m ইকুয়াল ডেল টি ইউ ডিভাইডেড ডেল কিউ। ও ঠিক আছে, এখন দেখো এটা বের করলাম, এখন তুমি কি করবা, এইটার পাশে সুন্দর করে একটা চিত্র অঙ্কন করে দিবে, এই m এর চিত্রটা অঙ্কন করবা, তারপরে নিচে তুমি ব্যাখ্যা করবা যে যেহেতু এখানে দেখো ক্রমে ভাবে কমতেছে, 15 থেকে 10, তারপর 7, তারপর 0, তারপর -2, তার মানে এটা কোন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ওইটা নিচে 2-3 লাইনে ব্যাখ্যা করে দিবা কেন হইলো, কারণ আমরা জানি যে প্রান্তিক উপযোগ যদি মোট উপযোগ বৃদ্ধি পাবে কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। এই সংজ্ঞাটা লিখবা যে উদ্দীপকের তথ্যের আলোকে বোঝা যাচ্ছে যে এটি একটি প্রান্তিক মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, জাস্ট এইটুকু লিখে দেওয়া হয়ে যাবে। তাহলে আমরা এখন একটু চিত্রটা ড্র করি, দেখো চিত্রটা কেমন হবে, আমরা একটু শর্ট ভাবে লিখে ফেলি। এখানে এক দ্রব্য দিলাম, 0 দিলাম, ওই দ্রব্য, এখানে দ্রব্যের একক লিখবা, দ্রব্যের একক, আচ্ছা, আর এখানে এমইউ লিখে দিবা, এখানে 5টা ঘর দিব, 1 2 3 4 and 5, আর উপরের দিকে আমরা এই ঘরগুলো নেব, হ্যাঁ, নিচে একটা দিই তাহলে -2, এখানে দিলাম -2, আর উপরের দিকে এটা 0, এটা 5, এটা 10, এটা 15 নিলাম। দেখো যখন এই যে দিকে থাকা, ওটা আর দেখতে হবে না, এই দিকে থাকা, যখন দ্রব্য 1 তখন এটা 15, অর্থাৎ 1 যখন তখন 15 এইখানে, এরপর যখন 2 তখন 10, যখন 2 তখন 10 এইখানে, এরপরে যখন 3 তখন 7, মানে এম এর দিকে তাকাতে হবে কেন, যখন 3 তখন 7, আই থিংক 7 এখানে হবে, যখন 4 তখন 0, যখন 4 তখন এই যে 0, আর যখন 5 তখন -2, তো এই যে -2 তো এই দিকে হবে, এই বিন্দুটা এখানে হবে, লেখার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, এই যে জাস্ট এরকম করে ড্র করে দিবা, হয়ে যাবে। এখানে জাস্ট এমইউ লিখে দিবা, তারপরে তুমি বাংলা লেখাটা লিখে দিবা যে এটা কেন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হলো, কারণ এটা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে বা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। তো সুন্দর করে এই সূচি দিবা প্রথমে, তারপর চিত্র দিবা, তারপর নিচে 3-4 লাইনে ব্যাখ্যা দিবা, এনাফ। ওকে, তাহলে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, দ্বিতীয় অধ্যায় ও শেষের মধ্যে আমরা আর একটা টপিক এখন আলোচনা, আর একটা সৃজনশীল আলোচনা করব। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল হয়ে গেল। তো এই 3টা সৃজনশীলের মধ্যে আমরা পুরো অধ্যায় কভারাইজ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আমরা তাহলে নেক্সট সৃজনশীলে যাই, দেখি আর কোন কোন টপিক বাকি রয়েছে, সেখান থেকে আমরা একটা সৃজনশীল লেখার চেষ্টা করব। দেখো, ওকে, দেখো 3 নম্বরের সৃজনশীলটা দ্বিতীয় অধ্যায়ের 3 নং সৃজনশীল, হ্যাঁ, এটা হলো 3 নং সৃজনশীল। 3 নং সৃজনশীলে আমরা দেখানোর চেষ্টা করেছি যে টপিক দুটা বাকি ছিল, একটা হলো চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা সমীকরণ বের করা যায় এটা, আর স্থিতিস্থাপকতা কিভাবে বের করা যায়, এই দুটো টপিক বাকি ছিল। আমরা এটাতে সেই দুটো টপিক আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই সৃজনশীলটার মাধ্যমে, মানে এই 3টা সৃজনশীলের মাধ্যমে আমরা চেষ্টা করেছি পুরো 2 নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করার। প্রথম চ্যাপ্টারের যেটা আলোচনা করেছি, দ্বিতীয় চ্যাপ্টারের যেগুলো আলোচনা করব, মানে এটা দিয়ে এখান থেকে তোমরা নিশ্চিতভাবে বারবার বলছি, নিশ্চিতভাবে 20 নাম্বার কমন পেয়ে যাবা ইনশাল্লাহ, অর্থাৎ 2টা সিকিউ কমন পেয়ে যাবা। ওকে, এরপরে যদি ফোনে আসলে চার্জ কমে গেছে, ফোনে যদি চার্জ ঠিক থাকে, ফোনের ক্যামেরায়, মানে যেটা দিয়ে ক্লাস নিচ্ছি, তাহলে 3rd চ্যাপ্টারটাও আমরা শুরু করব। 3rd চ্যাপ্টারটা শেষ করলে আমরা এখান থেকে 30টা নাম্বার কনফার্ম হতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা এটা শুরু করি। ক নাম্বার কি বলা আছে, চলক কি। তো ক নাম্বারটা আমি মুখে আলোচনা করব। ক নাম্বারটা হলো যে চলক কি, এটা আমরা উত্তর দেবো এইভাবে, বীজগণিতে যার
বা যাদের মান পরিবর্তনশীল তাকে চলক বলে। একদম সিম্পল ভাবে এইভাবে লিখবা, বীজগণিতে যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে। খ নাম্বার লিখবা চাহিদার নির্ধারক বলতে কি বোঝো? চাহিদার নির্ধারক সংজ্ঞাটা আগে দিয়ে নিবা, এটা একটু ব্যাখ্যাও দিতে হবে নিচে, আগে সংজ্ঞাটা দিবে ভাবে যে একজন ভোক্তা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে কি পরিমাণ দ্রব্য ক্রয় করবে তা যে বিষয়গুলোর উপর নির্ভর করে তাকে চাহিদা নির্ধারক বলে। আবারও বলছি, একজন ভোক্তা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে কি পরিমাণ দ্রব্য ক্রয় করবে তা যে বিষয়গুলোর উপর নির্ভর করে তাকে চাহিদা নির্ধারক বলে। দিয়ে নিচে লিখবা যে যেমন যেমন কি কি হতে পারে, ভোক্তার আয়, রুচি, অভ্যাস, সময়, ঋতু, তারপর আরো কি হতে পারে, সামাজিক অবস্থা, মানে ইটিসি, এরকম 4-5টা তোমাদের বইয়ের মধ্যে নির্ধারক আছে, মনে হয় 10-15টা আছে, ওইখান থেকে 4-5টা জাস্ট যেমন দিয়ে লিখে দিবা যে এগুলোর কারণে চাহিদার পরিবর্তন হয়, একজন ভোক্তার পরিবর্তন হয়। যেমন মনে করো যে ধরো আমি তোমাদের নির্ধারকটা কেমন বললাম, যে ধরো জ্বর আসছে, পরিবারের সবাই আমাদের আজকে ধরো 2 কেজি মাংস কেনার কথা, কালকে রাতে ভেবেছি যে আজকে পরিবারের জন্য আমরা আজকে কি বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না করব, 2 কেজি মাংস কিনতে যাব, মানে রাতে এটা ভেবে রাখলাম। সকালবেলা উঠে যদি দেখি যে মনে করো পরিবারের 4 জনের মধ্যে 2 জন অসুস্থ, 2 জনের জ্বর আসছে, মানে খেতে পারবে না, তাহলে এই যে রুচির তাদের একটু ঘাটতি হবে, যার কারণে হয়তো আমরা 2 কেজির জায়গায় 1/2 কেজি কিনবো বা 1 কেজি কিনবো বা কিনবো না। এই যে তাহলে আমাদের ওই বিষয়টার উপরে ভোক্তার একটা ক্রয়ের চাহিদার উপর একটা মানে ইফেক্ট পড়লো, এইটাকে আমরা বলতে পারি চাহিদা নির্ধারক। অর্থাৎ যে বিষয়গুলোর কারণে চাহিদা কম বেশি হয় তাকে চাহিদা নির্ধারক বলে। গ নাম্বার দেখো, তথ্যের আলোকে স্থিতিস্থাপকতা বের করো। মানে এই যে একটা সূচি দেওয়া আছে দাম আর চাহিদার পরিমাণ, এটার আলোকে আমরা স্থিতিস্থাপকতা বের করব। ওকে, দেখো তাহলে আমরা এটা শুরু করতে পারি এভাবে। আমরা আগে গ নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে না, আমরা সরাসরি আমরা জানি লিখবো, আর এই পাশে মানগুলো দেওয়া আছে হিসেবে লিখবো। আমরা সরাসরি লিখলাম যে আমরা জানি স্থিতিস্থাপকতার সূত্র কি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে ইডি দ্বারা আমরা মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে পারি। আর এটা সূত্রটা হলো ডেল কিউ ডিভাইডেড ডেল পি গুণ পি ডিভাইডেড কিউ। এটা হলো আমাদের মেইন সূত্র। এখান থেকে আমরা এখন সাইড নোডের মাধ্যমে এই মানগুলো বের করব। তো যেটা প্রথম দাম দেওয়া ছিল ওইটা হলো আমাদের পি, তো আমরা আস্তে আস্তে বের করি। আগে কিউডি, যেটা আগে লাগবে ওইটা আগে বের করি। কিউডি আমরা একটু বের করি, ডেল কিউ। তো ডেল কিউ বের করতে চাইলে আমাদের কি করতে হবে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 6 মাইনাস মানে পার্থক্য বের করতে হবে। ডেল মানে কি, পরিবর্তন, তো কিসের পরিবর্তন, কিউ মানে কি, ওই যে চাহিদার পরিবর্তন, অর্থাৎ 6 থেকে 10 বিয়োগ দিতে হবে, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিতে হবে। 6 মাইনাস 10 সমান আমরা এখানে পাইলাম হলো -4। এরপরে ডেল কিউ এর পরে কি লাগবে, ডেল পি লাগবে। ডেল পি এখানে আমরা কিভাবে বের করব, আমরা সেম ভাবে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। তাহলে 7 - 5 ইকুয়াল, এটা আমরা পেলাম 2। তাহলে ডেল কিউ পেয়েছি, ডেল পি পেয়েছি। এবার আমরা পি আর কিউ হলো প্রাথমিক যেটা দাম ওইটাই পি, আর প্রাথমিক যেটা চাহিদা ওইটাই হলো কিউ, অর্থাৎ 5 আর 10। তাহলে পি হবে হলো 5 আর কিউ হবে হলো 10, মানে প্রথমটা যেটা প্রাথমিক। ওকে, তাহলে আমরা এখন এই মানগুলো এখানে বসিয়ে দেই। দেখো ডেল কিউ এর মান বের হয়েছে -4 ডিভাইডেড ডেল পি এর মান বের হয়েছে শুধু 2 গুণ পি এর মান হলো 5 আর কিউ এর মান হলো 10। এখন তাহলে আমরা কিভাবে কাটাকাটি করতে পারি, আমরা এভাবে কাটতে পারি যে এখানে 2 দিয়ে 4 কে কাটলাম 2, আবার এই 2 আমরা এখানে কাটলাম 5, এই 5 আবার এই 5 কে কাটলাম 1, আর এই যে সামনে আছে মাইনাস, তার মানে অ্যান্সার দাঁড়ালো -1। তাহলে এখানে স্থিতিস্থাপকতার আমাদের মান চলে আসছে হলো -1। এখন এই -1 কে কেউ যদি পরম মান লিখতে চাও, পরম মান লিখতে গেলে মাইনাসটা বাদ দিতে হয়, মানে ঋণাত্মকটা বাদ দিয়ে লিখতে পারো।
কেউ যদি শুধুই মাইনাস লিখেও এই পর্যন্তও রেখে দাও তাহলেও নাম্বার পেয়ে যাবে। আর কেউ যদি নিচে লেখো যে অতএব স্থিতিস্থাপকতার পরম মান, লিখে পরম মান চিহ্নটা আমি বলে দেই, অর্থাৎ এইটা লেখা, কেউ যদি এটা দিয়ে অ্যান্সার দাও এটাও হবে, আবার কেউ যদি এটা না দিয়ে এইভাবে লেখো পরম মান, এইভাবে লিখতে হয়, দুই পাশে দুইটা দাগ দিয়ে এখানে 1 লিখে দিবা, এটাকে বলা হয় পরম মান। এই পরম মান লিখলে মাইনাস চিহ্ন এখানে দেওয়া লাগে না, মানে ব্যবহার করতে হয়। তো চাইলে এটাও দিতে পারো, চাইলে এই পরম মানও ব্যবহার করতে পারো। ওকে, তাহলে এটা আমাদের গ নাম্বারটা শেষ হয়ে গেল। এখন আমরা একটু দেখি যে ঘ নাম্বার কি বলা আছে। ওকে, দেখো ঘ নাম্বারে বলা আছে উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ। ও আরেকটা কথা বলি, গ নাম্বারে যেটা মিস্টেক করে ফেলছি, অনেক সময় এই প্রশ্নটা এরকম হয়, তথ্যের আলোকে স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। তো দ্রব্য আমাদের 3 প্রকার হয় আমরা জানি, সাধারণ দ্রব্য, বিলাসজাত দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সাধারণ দ্রব্য, নিত্য প্রয়োজনীয়, আর হলো বিলাসজাত। তো 1 এর বেশি হলে আমরা সেটাকে বিলাসজাত বলতে পারি, 1 এর সমান হলে সাধারণ বলতে পারি, আর 1 এর নিচে হলে সেটাকে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে পারি। যেহেতু এখানে দ্রব্যের প্রকৃতি বের করতে বলে নাই, তাই আমরা বের করি নাই, কিন্তু তোমাদের বইয়ে এরকম 3টা শর্ত দেওয়া আছে যে 1 এর চেয়ে বড় হলে কি হবে, 1 এর সমান হলে কি হবে, 1 এর ছোট হলে কি হবে। ওই 3টা শর্ত দয়া করে মুখস্থ করে ফেলবেন, তাহলে এই প্রশ্ন যদি ওই ক্যাটাগরিতে আসে তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। এবার দেখেন ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ বের করো। চাহিদা সমীকরণ, তো চাহিদা সমীকরণ বের করার আমাদের একটা সূত্র আছে, আমরা আগে সরাসরি ওই সূত্রটা লিখে দিই। সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে ভাইয়া। ঘ নাম্বার আমরা সরাসরি আমরা ওই সূত্রটা লিখে দিচ্ছি। আচ্ছা, উইন্ডো দিলাম, দিয়ে আমরা সূত্রটা লিখবো। সূত্রটা হলো এরকম, দেখেন, তারপর আমরা সাইড নোট তখনকার মতো এই পাশে লিখবো। আমরা আগে সূত্রটা লিখে ফেলি, কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড কিউ1 মাইনাস কিউ2 ইকুয়াল, এই সেম ভাবে এখানে হবে, জাস্ট কিউডির জায়গায় পি হবে, পি মাইনাস P1 ডিভাইডেড P1 মাইনাস P2। এই সূত্রটা মুখস্থ করা, এটা এবং এর আগেরটা স্থিতিস্থাপকতা, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম মানে তোমাদের মতো, তখন আমার এই দুটার সূত্র মুখস্থ হইতে অনেক ঝামেলা হইতো, অনেক এলোমেলো করে ফেলতাম। তো আমিও এর আগেরটা মুখস্থ রাখতাম এইভাবে যে প্রথমে কিউ উপরে পি নিচে, পরেরটা পি উপরে কিউ নিচে, ওইভাবে মনে রাখতাম। আর এটা মনে রাখি হলো এভাবে, এখানেও সেম ভাবে কিউ আগে পি পরে, আর কিউ1 মাইনাস কিউ2 P1 মাইনাস P2, এটা এমনিতেই মনে থাকে। তো তোমরা যার যার টেকনিকে যেভাবে মুখস্থ রাখো মনে রাখবা, কিন্তু সূত্র গুলানো যাবে না। কারণ দ্বিতীয় অধ্যায়ে, আমি এর আগে বলেছি, দ্বিতীয় অধ্যায় হলো আমাদের অর্থনীতি প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে বেশি টপিক রয়েছে এখানে। এর মতো টপিক আর কোনো অধ্যায়ে নেই, মানে ম্যাথমেটিক্যাল। তো এখানে সূত্র আছে মিনিমাম 10, 12, 13, 14টা সূত্র আছে, অনেক নির্ধারক রয়েছে, অনেক সংজ্ঞা রয়েছে, অনেক চিত্র রয়েছে, অনেক সূচি রয়েছে। সো বি কেয়ারফুল, এই অধ্যায়টাতে কেয়ারফুলি পড়বা। ওকে, আমরা এখন এই মানগুলো এখানে একটু সাজিয়ে ফেলি। দেখো, কিউডির মান, কিউডি দ্বারা আমরা কি বোঝাই, কিউডির মান কিন্তু অপরিবর্তন থাকে, মানে কিউডি রাখতে হবে, কিউডি এবং পি রাখতে হবে। পি দ্বারা আমরা দাম বুঝবো, আর কিউডি দ্বারা আমরা পরিমাণ বুঝবো, চাহিদার পরিমাণ বোঝাবো, মানে এই দুটা কিন্তু রাখতে হবে, কনস্ট্যান্ট এখানে থাকবে। আর P1 আর P2 আমরা লিখে ফেলি, P1 কত 5, P2 কত 7, Q1 হলো, Q1 দেওয়া আছে 10 আর Q2 দেওয়া আছে হলো 6। ওকে, তো এই মানগুলো আমরা লিখে ফেললাম। এখন এই মানগুলোকে আমরা এখানে স্থাপন করব, দেখি কি অ্যান্সার পাই। তো আমরা কিউডি লিখলাম প্রথমে, মাইনাস Q1 এর পরিবর্তে লিখবো হলো 10 ইকুয়াল ডিভাইডেড Q1 মাইনাস Q2, অর্থাৎ 10 মাইনাস 6 লিখবো, 10 মাইনাস 6 ইকুয়াল, এখানে P রাখবো মাইনাস P1 হলো 5, আর নিচে 5 মাইনাস 7 রাখবো, 5 মাইনাস 7 রাখবো। ওকে, এবার দেখো আমরা এখানে নিচে পাচ্ছি হলো 4, আর উপরে যা আছে তাই পাচ্ছি, কিউডি মাইনাস 10। এই ক্যালকুলেশন অনেকেই পারো, তারপরও দেখাচ্ছি, অনেকের কাছে আবার ক্রিটিক্যাল মনে হয়। এখানে -2
আর উপরে যা আছে তাই p মাইনাস 5। ওকে, এখন দেখো যখন তুমি এই পর্যন্ত নিয়ে আসবা, এরপর তুমি আড়াআড়ি ক্রস গুণ করবা, অর্থাৎ এটার উপরেরটার সাথে এটার লবের সাথে এটার হর, এটার হরের সাথে এটার লব গুণ করে দিবা। তো গুণ করলে, সরি এখান থেকে কিন্তু বা দিতে হবে। তো গুণ করলে আমরা এখানে কি পাচ্ছি, আচ্ছা নিচ পর্যন্ত কি দেখা যাচ্ছে? আচ্ছা আই থিঙ্ক দেখা যাচ্ছে, না হলে আমরা আবার এটা মুছে দিয়ে এই পাশে লিখবো, কারণ আমাদের তার সৃজনশীল প্রশ্নের দরকার নেই। ওকে, আচ্ছা এই পাশে লিখি তাহলে বেটার হবে, তোমরা বুঝবা। তো এটার তো আমাদের দরকার নেই, যাদের প্রয়োজন আছে এখনো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি এখানে যা যা করেছি কিন্তু সব বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের কলেজগুলো থেকে, তো স্ক্রিনশট নিতে পারো। ওকে, দেখো আমরা এই পরের লাইনটা ওইখানে নিয়ে করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে এই যে বা দিলাম, বা দিয়ে আমরা এখন আড়াআড়ি গুণ করব, এইটার সাথে -2 গুণ করবো, অর্থাৎ এই পুরোটার সাথে -2 গুণ হলে কি হবে, -2 কিউডি হলো। তারপর ওই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস 2 আর 10 গুণ করলে হবে 20 ইকুয়াল, অর্থাৎ আমরা এই -2 দ্বারা এটাকে গুণ করে এটা পেলাম। এবারে এই 4 দ্বারা এটাকে গুণ করব, তাহলে 4p মাইনাস, দেখো কি হচ্ছে 4p মাইনাস 4p, এই যে দেখো 4 এর সাথে এটা গুণ হচ্ছে, 4p মাইনাস 4 এর সাথে 5 গুণ হলে 4 5 20, এটা আমরা পেলাম। এবার এর পরের লাইনে আমরা কিভাবে যেতে পারি, এরপরের লাইনে আমরা, যেহেতু আমাদের এটা মনে রাখতে হবে চাহিদার সমীকরণটা আসলে দেখতে কেমন। চাহিদার সমীকরণ কিন্তু ওই যে একটু আগে প্রথম সৃজনশীলে কেমন লিখেছিলাম মনে আছে, এই যে এরকম কিন্তু হয়। চাহিদার সমীকরণ এরকম হয়, কিউডি মাইনাস কিউডি ইকুয়াল মনে করো 5 প্লাস 3p বা -3p এরকম হয়, অর্থাৎ কিউডি এই পাশে হয়, কারণ চাহিদার সমীকরণে তো তুমি বের করতেছো, সো এই জন্য এটা হাতের বামে রাখতে হবে আর p রাখতে হবে হাতের ডানে, এটা কিন্তু তোমার মাইন্ডে থাকতে হবে। সো আমরা এটা মাইন্ডে রেখে তাহলে আমরা কিউডিকে আর পক্ষান্তর করব না, কিউডিকে এই পাশে রাখবো। তাহলে কিউডির সাথে কে আছে যুক্ত ভাবে, -2 কিউডি, এটা আমরা রেখে দিলাম। এখন এখানে ইকুয়াল দেব, এই যে +20 এটাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দেব। অনেকে চাইলে এখান থেকেও কাটাকাটি করতে পারো, কিন্তু আমরা এরকম কাটাকাটি করব না, কারণ এটা প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো ভুল বশতে বা তাড়াহুড়ো করতে গেলে ভুল হয়ে যাবে। তাহলে দেখো 4p আগে যা ছিল তাই লিখলাম, 4p -20 ছিল, এটা এই পাশে ছিল, আর এই 20 এই পাশে প্লাস ওই পাশে গিয়ে হয়ে যাবে 20 মাইনাস। এরপরের লাইন দেখো, এখানে যা ছিল তাই লিখলাম 2 কিউডি -2 কিউডি, আর এই পাশে দেখো এখানে দাঁড়াচ্ছে 4p, মাইনাস মাইনাসে কি প্লাস, কিন্তু চিহ্ন মাইনাস হবে, তাহলে -40 হবে, মানে 40 হবে। এবার এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখন দেখো এই পাশে আছে মাইনাস, তো মাইনাস তো রাখা যাবে না, তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের উভয় পাশে -1 দ্বারা গুণ করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে, বা এমন একটা সিস্টেম করতে হবে যে মানে এই মাইনাসটা যেন কেটে যায়, এই মাইনাসটা যেন কেটে যায়। এই মাইনাসটা কাটার 2-3টা ওয়ে আছে, কেউ -1 দ্বারা গুণ করতে পারে, কেউ এই পাশেও এমন ভাবে সিস্টেম করবে যে মাইনাস আসবে পরে মাইনাস মাইনাস কেটে দেবে। তো এটা না করে আমরা একটা সিস্টেম করতে পারি, এরকম করব, দেখো এইখানে -2 কিউডি রাখবো, রেখে এখান থেকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে দেখো তো কি হয়, -1 কমন নিলাম, সাপোজ -1 যদি আমরা কমন নেই তাহলে দেখো উল্টে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এই 4p এর সামনে ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তো 4p যদি মাইনাস হয় তাহলে সামনে না দেওয়াটাই ভালো, সামনে মাইনাস জিনিস থাকলে ভালো লাগে না, আমরা তাহলে 4p পরে লিখবো। 40 এর সামনে আছে মাইনাস, এটা এই -1 কমন নেওয়ার কারণে বিপরীত হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে, এই জন্য আমরা 40টা আগে লিখবো, 40 -4p। দেখো তো এটা কেউ বুঝলা কিনা, 40 -4p এটা আমরা লিখলাম, তাহলে -1 কমন নেওয়ার কারণে। একটু পরে আরেকটা জিনিস কমন নেব, অনেকে বলতে পারে যে ভাই এক লাইনে তো কমন নেওয়া যেত, কিন্তু আমি নেই আমি আর এক লাইন করবো, সমস্যা নেই। তাহলে দেখো আমরা এখন উভয় পাশ থেকে -1 মাইনাস মাইনাস কেটে দিলাম, এই পাশে থাকলো 2 কিউডি। আমি একটু লাইন বেশি করতেছি তোমাদের কারণে আর কি,
যারা একটু বেশি মেধাবী তারা দেখা যাবে এখানে 2-3 লাইন বাদও দিতে পারবে। এরপরে দেখো এই পাশে 1 এটার সাথে গুণ হলে কিছুই হবে না, তার মানে যা আছে তাই 40 - 4p হলো। এখন দেখো এই পাশে আমাদের মান বের করতে হবে শুধু কিউডি, তো 2 এখানে ঝামেলা করতেছে, 2 কে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। তো এই পাশে আছে ইনটু, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কিউডি থাকবে এই পাশে, আর এই পাশে 40 - 4p, এটার নিচে 2 ভাগ হয়ে গেল। আচ্ছা, এটার নিচে 2 ভাগ হয়ে যাওয়ার পরে এখন দেখো এই 2টা দুইটার নিচেই ভাগ আকারে আছে না, এখানে দুই ভাবে কাটতে পারো। কেউ সরাসরি এই 2 দিয়ে 40 কে কাটতে পারো, আবার 2 দিয়ে 4 কে কাটতে পারো, এটা করতে পারো। আবার একটা লাইন বেশি করা যায়, আমরা এই দুইটা থেকে কিছু কমন নেব। দেখো আমি একটু ওই লাইনটা বেশি করে দিচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগে সেটা করে দিবা। উপরে কি কমন যায় দেখো, উপরে 2 যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 2 কমন নিলে উপরে থাকবে, এখানে হবে 20 মাইনাস এখানে হবে 2p, কারণ কমন নেওয়ার অপর নাম হলো ভাগ। 2 দ্বারা যদি তুমি 40 কে ভাগ দাও 20 হবে, মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2p হবে। আর নিচে তো 2 ছিল আগে থেকে, এখন এই 2 আর এই 2 যদি আমরা কেটে দেই তাহলে আমাদের অতএব অ্যানসার বের হচ্ছে কিউডি ইকুয়াল 20 মাইনাস 2p। এইটা হলো আমাদের অ্যানসার। এই পর্যন্ত কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু উপরে লিখে দিচ্ছি, এই পাশে লিখে দিচ্ছি অ্যানসারটা, জাস্ট অ্যানসার লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। কিউডি সমান আমাদের অ্যানসার বের হয়েছে 20 মাইনাস 2p। আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, জাস্ট ওইটাই 20 মাইনাস 2p। ওকে, এই যে এইটা হয়ে গেল হলো আমাদের চাহিদার সমীকরণ। এখন তোমরা যদি চাও যে ভাই আমাদের একটু প্রমাণ করে দেখান যে আসলে চাহিদার সমীকরণ হলো কিনা, তোমরা এখন ওই সূচিটা তো মুছে ফেলেছি, ওইখানে যে প্রাইস ছিল মানে পি ছিল, ওই পি এর দাম এইখানে পি তে একটা বসায় দেখো, দেখো অটোমেটিকলি ওইখানে যে কিউ এসেছিল ওইটা চলে আসবে। দেখো একটু একটু আমার মনে আসতেছে, এই যে এখানে 5 ছিল পি আর এটা ছিল 10, দেখো আমি এটা 5 বসাবো, এখন পি এর মান যদি 5 বসাই অটোমেটিকলি এটা 10 চলে আসবে। আগে বলো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? তো এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, আশা করি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আর কোনো টপিকে ইনশাল্লাহ সমস্যা হবে না। এই পর্যন্ত আজকের এই একটা ক্লাস অনেকক্ষণ হয়েছে, প্রায় মানে রেকর্ড ক্লাস, তোমরা হয়তো জানো না, মানে ক্লাস এডিট করলে ছোট হবে, বাট মুছতে এটা করতে তারপর টিস্যু দিয়ে করতে অনেক প্রায় 2 ঘন্টা ওভার হয়েছে বা 2 ঘন্টার মতো হয়েছে। সো এনার্জিও কম, 3টা অধ্যায় করতে চেয়েছিলাম বাট 3টা অধ্যায় হলো না। আর একটা দুঃখজনক কথা, সেটা হলো ফোনেরও চার্জ নেই, যার কারণে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আমরা 3 এবং 4 তাহলে আবার একসাথে কমপ্লিট করব, ঠিক আছে? তো এখন আমি একটু জাস্ট একটা প্রুফ করে দেখাবো পি এর মানটা যে এটা কিউডি আসলে হয় কিনা। দেখো ওকে, তো আমার একটু মনে হচ্ছে যে এখানে পি এর মান ছিল প্রথমটা 5 আর কিউ ছিল 10, তো 5 বসাবো আমরা এখানে এই কিউডির জায়গায়। এখন আমরা তাহলে এখানে পি হলো 5 আর কিউ এসেছিল হলো 10 ছিল এখানে, আমরা এই দুটো প্রমাণ করে দেখবো যে হয় কিনা। দেখো এই সমীকরণটা উঠাও, 20 মাইনাস 2p, এখন আমরা 20 রাখলাম মাইনাস 2 ইন্টু পি এর জায়গায় আমরা 5 দেব, তাহলে দেখো 20 মাইনাস 5 দুগুণে 10, তাহলে 20 থেকে এটা বিয়োগ করলে দেখো 10, এই যে দেখো যেটা আমাদের ওই সূচিতে প্রশ্নের সূচিতে ছিল। তোমরা চাইলে এভাবে সর্বশেষে একটু মিলিয়ে দেখতে পারো যে হয় কিনা। তো আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে সুস্থ শরীরে, হয়তো ঈদের আগে আর দেখা হবে না, ঈদের পরে সুস্থ শরীরে সবার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।